আপনারা শুনছেন স্যাটারডে সাসপেন্স বাই কুনাল সিজন 3। আর এই সিজনে রয়েছে প্রেমেন্দ্র মিত্রের রচিত ঘনাদা সমগ্র। ঘনাদা সমগ্র থেকে আজকের গল্প ফুটো। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি কুনাল আচার্য। গল্প শুনতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তাহলে শুরু হচ্ছে ফুটো। গোর ছুটতে ছুটতে এসে যে খবরটা দিলে তাতে আমাদের চক্ষু একেবারে চরক গাছ। ঘনাদা আবার বুঝি মেস ছেড়ে যায়? হ্যাঁ, আবার কি হলো? কি ছুটির দিন দুপুরবেলা বসবার ঘরে মেঝে সবে তখন শতরঞ্জিটা পেতে তাস জোড়া নিয়ে বসেছি। হঠাৎ এই সংবাদে যেন যুদ্ধের সময়কার সাইরেনের আওয়াজে ধর্মর করে উঠে পড়লাম। প্রথম চোটটা গৌরের ওপরে গিয়েই পড়ল। শিশির তো মার মূর্তি হয়ে বললে, তুই 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 নিশ্চয় তুই এসবের নষ্টের মূল। আমি মূল হতে যাব কেন? গৌর নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যস্ত হয়ে উঠল। সব নষ্টের মূলে ওই ফুটো। ফুটো? হ্যাঁ, দেখবেই চলো না। আর দুবার বলবার দরকার হলো না। গৌরের পিছু পিছু সবাই ঘনাদা তেতলার ঘরে গিয়ে উঠলাম। উঠে বুঝলাম ব্যাপারটা গুরুতর। আমাদের এতজনকে এমন হুড়মুড় করে তার ঘরে ঢুকতে দেখেও ঘনাদার কোনো ভাবান্তর নেই। তিনি গম্ভীর মুখে তার জিনিসপত্র গোছাতে তন্ময়। জিনিসপত্র বলতে সাধের ওই গড়গড়াটি বাদে একটি ছোট কম্বল জড়ানো বিছানা ও একটি পুরনো রংচটা ঢাউস তোরঙ্গ। এই তোরঙ্গটি আমাদের সকলেরই অত্যন্ত কৌতূহলের বস্তু। তার ভেতরে কি যে আছে আর কি যে নেই এই নিয়ে বহুদিন আমাদের অনেক গবেষণা তর্কাতর্কি হয়ে গেছে। কারোর সামনে কোনোদিনও এই তোরঙ্গ খুলতে ঘনাদাকে দেখা যায়নি। নিন্দুকেরা তাই এমন কথাও বলে থাকে যে তোরঙ্গটি ঘনাদার গল্পেরই চাক্ষুষ রূপ। ওর ভেতর থেকে ঘনাদা না বার করতে পারেন এমন জিনিসই নেই, কিন্তু আসলে ওটি একেবারেই ফাঁকা। আমাদের দেখে আজকেও ঘনাদা সশব্দে তোরঙ্গের ডালাটি বন্ধ করে দিতে ভোলেন না। তারপর তার সেই কম্বল জড়ানো বিছানা নিয়ে এমন ব্যস্ত হয়ে পড়েন যেন 7 রাজ্যের ধন তার মধ্যে তিনি জড়িয়ে নিয়ে আছেন। ব্যাপার কি ঘনাদা? এত বাঁধাবাঁধি কিসের? আমাদের জিজ্ঞাসা করতেই হয়। ঘনাদা এতক্ষণে যেন আমাদের দেখতে পান। বিছানা বাঁধা থামিয়ে একটু দুঃখের হাসি হেসে বলেন, আর কেন, এখানে থাকা তো আর চলল না। কেন ঘনাদা? কি হলো? কি হতে পারে না। আমাদের প্রশ্ন ব্যাকুল থেকে ব্যাকুলতর হয়ে উঠল। শিবু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে, কালকের মাংসের চাপটা কি সুবিধের হয়নি? গৌর তাতে রসান দিয়ে বলে, আজ তো আবার গঙ্গার ইলিশ এসেছে। শিশির সাগ্রহে সিগারেটের টিনটা এগিয়ে ধরে জিজ্ঞাসা করে, ভাতে না কাঁচা ঝোল কোনটা আপনার পছন্দ? কিন্তু ঘনাদার কিছুতেই ভোলবার নয়। গঙ্গার ইলিশের নামেও ঘনাদাকে টলানো যায় না। শিশিরের সিগারেটের টিনের দিকে দিকপাত পর্যন্ত না করে তিনি ক্লান্তভাবে বলেন, আমার পছন্দে কি যায় আসে, আর আমি তো আর থাকছি না। থাকছেন না কেন বলুন তো? ওয়াশিংটন কি লন্ডন থেকে জরুরি ডাক এলো নাকি? এই সংকট কালেও শিবুর মুখ ফসকে রসিকতাটা বোধহয় বেরিয়েই যায়। আমরা কিন্তু শিবুর ওপর ক্ষেপে যাই।
কি কি পেয়েছিস কি ঘনাদাকে? হ্যাঁ, হেড করে ডাকলেই অমনি উনি চলে যাবেন? হ্যাঁ, সেই ইডেন কি ডালের শোলে যেত? তা বলে সাধ্য সাধনা না করে ওকে এমনি এমনি নিয়ে যাওয়া যায় না? না 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 না, সত্যি কি ব্যাপার বলুন তো ঘনাদা। ঘনাদা কেন বলা যায় না যেন একটু প্রসন্ন হয়েছে বলে মনে হলো। বিছানা বাঁধার যে দড়ি গাছটা এতক্ষণ ধরে নানাভাবে নাড়াচাড়া করছিলেন সেটা ছেড়ে দিয়ে অত্যন্ত গম্ভীরভাবে বলেন, কেন, সত্যি জানতে চাও? হ্যাঁ হ্যাঁ, চাই 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 বই কি। হ্যাঁ হ্যাঁ, চাই চাই। আমরা সমস্বরে আগ্রহ জানাই। উঠে দাঁড়িয়ে যেন কোনো দারুণ রহস্য উদ্ঘাটন করতে যাচ্ছেন এইভাবে ঘনাদা আমাদের ইশারায় ঘরের একটি দেওয়ালের কাছে নিয়ে যান। তারপর হঠাৎ নাটকীয়ভাবে একদিকে আঙুল নির্দেশ করে বলেন, দেখো। গৌরের কাছে ব্যাপারটা আগে একটু জেনে তৈরি থাকলেও আমরা প্রথমটা একটু হতভম্বই হয়ে যায়। ঘনাদার আজকাল দৃষ্টিভ্রম হচ্ছে নাকি? সাদা দেওয়ালের স্বপ্ন দেখছেন? তারপর অবশ্য ব্যাপারটা চোখে পড়ে। মেঝে থেকে দেওয়াল যেখানে উঠেছে সেখানে একটি কোণে একটি পেন্সিল গলাবার মতো ছোট্ট একটা ফুটো। আমরা অতি কষ্টে হাসি সংবরণ করি, কিন্তু ঘনাদার যেন শয্যাসীমা পার হয়ে গেছেন এমনইভাবে বলেন, এই ফুটো ফাটা ঘরে মানুষ বাস করতে পারে? আঙুল গলাবার মতো একটা ফুটো এ ঘরটা কেন মানুষের বাসের অযোগ্য হয়ে উঠেছে বুঝতে তখন আর আমাদের বাকি নেই। অপরাধটা আমাদের সবাইকার। নিচের কলতলাটা অনেক দিন থেকেই ভেঙে চুরে গেছিল। বাড়িওয়ালাকে অনেক ধরে টরে দিন কয়েক আগে আমরা সে জায়গায় নতুন সিমেন্ট দিয়ে মেরামতের ব্যবস্থা করেছি। কলতলার মেরামত দেখেই ঘনাদার আবদার ধরেছিলেন কলতলার সঙ্গে তার ঘরটাও একবার মেরামত চুনকাম করে দিতে হবে। আবদারটা অন্যায়। আমরা ঘনাদাকে অনেক করে বোঝাবার চেষ্টা করেছি। কলতলা সারাচ্ছে বলেই হঠাৎ সমস্ত বাড়ি ছেড়ে দিয়ে তেতলার একটা কুঠুরির মেরামত করতে বাড়িওয়ালা রাজি হবে কেন? তাছাড়া সেটা কি ভালো দেখাবে? কিছুদিন বাদেই সমস্ত বাড়ি চুনকামের সময় তার ঘরটা তখন করা যাবে। কিন্তু কে কার কথা শোনে? ঘনাদা সেদিন থেকে গুম হয়ে যে চেপে রেখেছিলেন, আজ এই ফুটো দিয়েই তা ফাটবার উপক্রম। অবস্থা সঙ্গীন বুঝে আমাদের বাধ্য হয়ে চাল পাল্টাতে হয়। রীতিমতো উদ্বিগ্ন হয়ে উঠে বলি, ওহো, আপনার ঘরে অবস্থা হয়েছে তা তো জানতাম না। গৌড় সায় দিয়ে বলে, না 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 না, এ ঘর এক্ষুনি মেরামতের ব্যবস্থা করা দরকার। বাড়িওয়ালা যদি রাজি না হয় আমরা চাঁদা তুলে আপনার মেরামত করে দেব। শিশির দরাজ হয়ে ওঠে। আগুনে জল পড়ে ঘনাদা যখন প্রায় ঠান্ডা হয়ে এসেছেন তখন শিবুর একটি বেফাঁস কথায় আবার সব বুঝি মাটি হয়ে যায়। সত্যি ফুটো বলে ফুটো? শিবু হঠাৎ ফোড়ন কেটে বসে। ও ফুটো দিয়ে ঘনাদা কোনো দিন গোলেন যাননি, এই আমাদের ভাগ্যি। ঘনাদা শিবুর দিকে ঘাড় ফেরান। সেই ঘাড় ফেরাবার ধরন আর তার মুখে আষাঢ়ে মেঘের মতো ছায়া দেখেই আমরা সামলাবার জন্য ব্যাকুল হয়ে উঠি। কিন্তু সামলাবো কি? হাসি চাপতেই প্রায় দম ফাটার জোগাড়। সব হাসির বেগ কিন্তু একটি কথায় ঠান্ডা। কি ফুটো জীবনে দেখেছ হে? ঘনাদার গলা নয়, তা যেন মেঘের ডাক শোনা যায়। আর মেঘের ডাকে চাতকের মতো সব হাসি ঠাট্টা ভুলে আমরা উৎসুক হয়ে উঠি। আপনি কি ফুটো দেখেছেন ঘনাদা? পড়েছেন নাকি কখনো গোলে? হ্যাঁ, পড়েছি। ঘনাদা গম্ভীর মুখে আবার তার বিছানায় এসে বসে বলেন, পড়েছি 4 কোটি মাইল। 4 কোটি মাইল একটা ফুটো? শিশির প্রায় উল্টে পড়ে যায় আর কি।
পৃথিবীটা এফোর করলেও তো 8,000 মাইলের বেশি হয় না। গোর হতভম্ব হয়ে নিবেদন করে। না, তা হয় না, নির্বিকারভাবে ঘনাদা জানান। তবে বলার আগেই যে যেখানে পারি আমরা বসে পড়ি। ঘনাদা শুরু করেন। প্যারাশুটটা আর যেন খুলতেই চায় না। 20,000 থেকে 10,000 ফুট, 10,000 থেকে 5,000, 5,000 থেকে 2,500 থেকে 1,000 ফুট, তখনও ঠিক যেন ইটের বস্তার মতন পড়ছি তো পড়ছি। নিচে তুষার ঢাকা পৃথিবীর বিদ্যুৎ বেগে আমার দিকে ছুটে আসছে দেখতে পাচ্ছি। আর কটা সেকেন্ড, তারপর বুঝি শরীরের হাড়গোড়গুলো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ঠিক 500 ফুটের কাছে আসলটা না হলেও এরকম বিপদের জন্য ফাও হিসেবে যে ছোট্ট প্যারাশুটটা সঙ্গে থাকে সেটা খুলে গেল ভাগ্যক্রমে। কিন্তু তাতে কি আর পুরোপুরি সামলানো যায়? ইটের বস্তার মতো না হোক, বেশ সজোরেই নিচে গিয়ে পড়লাম। কি ভাগ্যি, শীতের শেষে তুষার একটু নরম হতে আরম্ভ করেছে। চোটটা তাই তেমন বেশি হলো না। প্যারাশুট গুটিয়ে নিয়ে তারপর গা থেকে খুলে অবাক হয়ে চারিদিকে চাইলাম। ধু ধু করা তুষার ঢাকা তুন্দ্রা দিগন্ত পর্যন্ত বিছানো, কিন্তু মিখায়েলের দেখা নেই কেন? প্যারাশুট নিয়ে এসে তো আমার আগেই ঝাঁপ দিয়েছে প্লেন থেকে। এমন কিছু দূরে তো সে নামতে পারে না যে চোখেই দেখা যাবে না। পর মুহূর্তেই রহস্যটা পরিষ্কার হয়ে গেল। মিখায়েলকে এখনো মাটির উপর দেখব কি করে? এখনো সে তো শূন্য লোকে। প্যারাশুট না খোলার দরুন আমি যেখানে বিদ্যুৎ বেগে কয়েক মুহূর্তে নেমেছি, সেখানে তার খোলা প্যারাশুট ধীরে সুস্থে ভাসতে ভাসতে এখনো নামছে। আকাশে তাকিয়ে তার প্যারাশুটটা এবার দেখতে পেলাম। মিনিট খানেকের মধ্যে শখানেক গজ দূরে সে নামলো। প্যারাশুট ও সঙ্গের যৎসামান্য লটবহর গুছিয়ে নিয়ে দূরবীন দিয়ে চারিধার আর একবার ভালো করে দেখে অবাক হয়ে বললাম, কই হে, মেরুর একটা শেয়ালও তো দেখতে পাচ্ছি না। তোমার ডক্টর মিনস্কি এই মহা শ্মশানে কোথায় লুকিয়ে থাকবেন? আছেন নিশ্চয়ই কোথাও এখানে, এবং আমাদের তাকে খুঁজে বার করতেই হবে। আহা, সে কথা তো অনেকবারই শুনিয়েছ, কিন্তু জায়গাটা ভুল করনি তো? এই চেলুস্কিন অন্তরীপ হল উত্তর মেরুর দিকে রাশিয়ার শেষ স্থলবিন্দু। তারপর শুধু অনন্ত মেরু সমুদ্র। ঠিক এই জায়গাটি ডক্টর মিনস্কি তার যুগান্তকারী পরীক্ষার জন্য বেছে নিয়েছেন। এই খবরটায় কোনো ভুল নেই তো? না, তাতে ভুল নেই। মিখায়েল খুব জোর গলায় ঘোষণা করলেও মনে হলো তার মনেও একটু সন্দেহ দেখা দিয়েছে। সন্দেহ কিন্তু সত্যই অমূলক। তুষার ঢাকা সেই তুন্দ্রার মধ্যে ডক্টর মিনস্কিকে আমরা শেষ পর্যন্ত খুঁজে পেলাম, কিন্তু তার আগে তাকে খোঁজার মূলে কি ছিল একটু বলে দেওয়া বোধহয় দরকার। অনেকেই বোধহয় জানে না যে গত মহাযুদ্ধের পর থেকে পৃথিবীর দুটি প্রধান শক্তি নিজেদের অজেয় করে তোলবার জন্য মহাশূন্যে পর্যন্ত ঘাঁটি বানাবার কথা ভাবতে শুরু করেছে। একজন বৈজ্ঞানিক তো তার পরিকল্পনা কাগজে কতকটা প্রকাশও করে দিয়েছেন। পৃথিবী থেকে মাইল 50 উঁচুতে খুদে চাঁদের মতন একটা শূন্যে ভাসমান বন্দর বসানো হবে। সে বন্দর চাঁদের মতোই পৃথিবীর সঙ্গে সঙ্গে তার চারিধারে ঘুরপাক খাবে। আর সেই বন্দর যে প্রথম মহাশূন্যে ভাসাতে পারবে, পৃথিবী বলতে গেলে তার হাতের মুঠোয়। মহাশূন্যে এই বন্দর ভাসানো শুধু রকেট অর্থাৎ হাওয়াই বিজ্ঞানের দ্বারাই সম্ভব। দুটি মহাশক্তি তাই হাওয়াই বিজ্ঞান সম্বন্ধে পরস্পরের কাজের ওপর কড়া নজর রেখেছে।
এ বিজ্ঞানে কে কোন দিকে কতখানি এগিয়ে গেল সোজাসুজি জানবার উপায় নেই বলেই তাই দুই রাজ্যের কল্পনাতীত পুরস্কারের লোভে প্রাণ হাতে নিয়ে বহু গুপ্তচর এই বিষয়ে যথাসম্ভব খবর সংগ্রহ করবার আশায় ঘুরছে। অবশ্য ডক্টর মিনস্কির ওপর এই গুপ্তচরদের নজর না পড়াই উচিত। হাওয়াই বিজ্ঞান তার গবেষণার বিষয় নয়। আগের যুগে যেমন আইনস্টাইন, এই যুগে তেমনি তিনি অসাধারণ একজন গণিত বিশারদ। অনন্ত সৃষ্টির মধ্যে যে অসীম অঙ্কের রহস্য রয়েছে তা জট খোলায় তিনি আর সকলের চেয়ে অনেক দূরে এগিয়ে গেছেন। এই মিনস্কিও গুপ্তচরদের লক্ষ্য হতে পারেন এ কথা ভাবতে পারলে 20,000 ফুট থেকে এই চেলুস্কিন অন্তরীপের ওপর আমি ঝাঁপ দিতে অবশ্য রাজি হতাম না, কিন্তু সে কথা যথাসময়ে বলা যাবে। দূরবীন চোখে দিয়ে মিখাইলের সঙ্গে সেই তুষার ঢাকা তুন্দ্রা তখন আমি তন্ন তন্ন করে খুঁজে দেখছি। তখন আমি জানি না যে মিনস্কির গোপন নিমন্ত্রণে তার আশ্চর্য রেডিও টেলিস্কোপ দেখতে আমি এসেছি। তার নিজের ফরমাস মতো এই আশ্চর্য টেলিস্কোপ যে রাশিয়ার এক জায়গায় বসানো হয়েছে এ খবর দুনিয়া শুধু লোক তখন পেয়েছে। শুধু জায়গাটা যে কোথায় 2-4 জন ওপরওয়ালা বাদে তার রাশিয়ার কেউই জানে না। এই টেলিস্কোপ এ যুগের অসাধারণ এক কীর্তি। আলো দিয়ে নয়, সূক্ষ্মাতি সূক্ষ্ম বেতার তরঙ্গ দিয়ে সুদূর মহাশূন্যের খবর এই টেলিস্কোপে পাওয়া যায়। অ্যারিজোনা লাওয়েল অবজারভেটরি কি দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেনের টেলিস্কোপের চেয়ে এই বেতার দূরবীক্ষণ যন্ত্র অনেক গুণ শক্তিশালী। তাছাড়া এই টেলিস্কোপের সুবিধে হলো এই যে মেঘ, কুয়াশা বা ধোঁয়া কিছুতেই অচল হয় না। আলোর ওপর নির্ভর করে যে টেলিস্কোপ অ্যারিজোনা বা দক্ষিণ আফ্রিকার মরুর মতো নির্মেঘ নির্মল আকাশ দেশে বসাতে হয়, কিন্তু এই টেলিস্কোপে সেরকম কোনো হাঙ্গামা নেই। এইরকম একটা টেলিস্কোপ ইংল্যান্ডেও কিছুদিন হলো বসানো হয়েছে, কিন্তু ডক্টর মিনস্কির টেলিস্কোপ নাকি তার চেয়েও অনেক জোরালো। শুধু তাই নয়, এই টেলিস্কোপের সাহায্যে মিনস্কি এমন এক আশ্চর্য পরীক্ষা নাকি করেছেন বিজ্ঞানের যুগ যাতে পাল্টে যাবে। এহেন লোক আমায় নিমন্ত্রণ করেছেন শুনে তেমন অবাক আমি হইনি, কারণ মিনস্কির সঙ্গে অনেক আগেই আমার আলাপ হয়েছিল। তখন অবশ্য বিশ্ববিখ্যাত তিনি হননি। নিমন্ত্রণটা বিশ্বাস করলেও এরকম লুকিয়ে সেটা করার কারণ আমি প্রথমটা বুঝতে পারিনি। মিখাইলই সেটা বুঝিয়ে দিয়েছিল। কোনো শত্রুপক্ষের লোক না হলেও আমি বিদেশি বটে, আর যত প্রভাব প্রতিপত্তি থাকে বিদেশি একজন বন্ধুকে এসব গোপন জিনিস দেখানো মিনস্কির পক্ষেও শোভন নয়। নেহাত আমাকে ভালো করে জানেন বলে নিজের একান্ত বিশ্বাসী শিষ্য মিখাইলের কাছে নিজের গোপন আস্থানার ঠিকানা জানিয়ে তার মারফত এই নিমন্ত্রণ তিনি করে পাঠিয়েছেন। তার গোপন ঠিকানা মিখাইলেরও আগে জানা ছিল না। এই নিমন্ত্রণের কথা যখন আমি শুনি তার কিছুদিন আগে মিখাইলের সঙ্গে আমার আলাপ হয়েছে। আলাপ যে কতকটা গায়ে পড়েই করেছিল, কিন্তু হাতির মতন বিরাট চেহারার খরগোশের মতন শান্তশিষ্ট লোকটাকে আমার খারাপ লাগেনি তার জন্য। মিনস্কির দূত হয়ে সে যে আসল কথার সুযোগের অপেক্ষায় আমার সঙ্গে এভাবে আলাপ জমিয়েছে, একটু জানবার পর তার ওপর যেটুকু বিরাগ ছিল তাও কেটে গেছে। নিমন্ত্রণের কথা জানবার পর মিখাইলের পরামর্শ মতন ওপরওয়ালাদের কাছে যেটুকু খাতির আছে তাই কাজে লাগিয়ে মিথ্যে অজুহাতে প্লেন জোগাড় করে তা থেকে প্যারাশুটে যথাস্থানে নামবার ব্যবস্থা করি। পাছে কেউ সন্দেহ করে বলে মিখাইল নিজে সেসব জোগাড় যন্ত্রের ব্যাপারে মাথা গলায়নি। মাথা গলানো উচিত নয় বলে আমায় বুঝিয়েছিল। আসলে মিথ্যে সে যে কিছু বলেনি, সেই তুষার ঢাকা তুন্দার রাজ্যে মিনস্কির গোপন মান মন্দির খুঁজে পাওয়ার পর ভালো করেই বুঝলাম।
মান মন্দিরটি এমনভাবে তৈরি যে নেহাত তীক্ষ্ণ দৃষ্টি না থাকলে তা তুষার ঢাকা তুন্দ্রা অংশ বলেই মনে হবে। খুঁজে বার করতে সেই জন্য আমাদের অত কষ্ট হয়েছিল। মান মন্দিরের ভেতর ঢুকে সমস্ত কষ্ট কিন্তু সার্থক বলেই মনে হলো। এই চিরতুষারের দেশে মাটির নিচে এমন স্বর্গপুরী যারা বানিয়েছে, মনে মনে তাদের তারিফ না করেও পারলাম না। কিন্তু আরামের স্বর্গপুরী হলেও এ কিরকম মান মন্দির? কোথায় আশ্চর্য যন্ত্রপাতি, কোথায় বা আর সব লোকজন? বাইরে যেখানে পাড়া জমানো শীত, মান মন্দিরের ভেতরে যেখানে ঠান্ডা, আর কোনো বালাই নেই। বড় একটা জাহাজের মতন পরম সুখে দিন কাটাবার সব রকম আয়োজন উপকরণই সেখানে প্রচুর, শুধু আসল জিনিসের কোনো চিহ্নই নেই। শেষ পর্যন্ত মিনস্কির কাছে নিজের কৌতূহলটা প্রকাশ না করে পারলাম না। বিরাট একটা চাকার মতন প্যাঁচ লাগানো দরজা খুলে মিনস্কি নিজেই আমাদের সিঁড়ি দিয়ে ভেতরে নিয়ে এসেছিলেন। আসো 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 আসো। প্রথমটা একটু অবাক হলেও আমার চিনতে পেরে তার আনন্দ যেন আর ধরে না। কি দাস তুমি, তুমি এখানে আসবে আমি ভাবতেই পারিনি বলে আমার হাত ধরে সজোরে তিনি ঝাঁকানি দিয়েছিলেন। আমিও একটু ঠাট্টা করে বলেছিলাম, আমি কি পেরেছিলাম? হঠাৎ প্লেনটা বিগড়ে যাওয়ায় প্যারাশুটে নেমে পড়লাম। ও প্যারাশুটে নেমেছো? তার বিস্ময়টুকু দেখে হেসে বলেছিলাম, সাধে কি আর নেমেছি? আপনার শিষ্য মিখাইলের কাছে শুনলাম অন্য কোনো রকম নামা নাকি আপনার পছন্দ নয়। তবে প্যারাশুটের দড়ি যেভাবে জড়িয়ে গেছিল, খুলতে আর একটু দেরি হলে আপনার নিমন্ত্রণ রাখা এ জন্মে আর হতো না। তাই নাকি? এত কাণ্ড করে তোমাকে নিমন্ত্রণ রাখতে হয়েছে? বলে তিনি বেশ একটু গম্ভীর হয়ে গেলেন। মিখাইল অবশ্য একান্ত অনুগত শিষ্যের মতন এর মধ্যে একটিও কথা বলেনি। মিনস্কি এখন ঘুরে ঘুরে সমস্ত জায়গাটা আমাদের দেখাচ্ছিল। তারই মধ্যে এক সময় আমার মনের কথাটা বলে ফেললাম। এসব দেখে কি হবে ডক্টর মিনস্কি? এর বদলে কুইন মেরি বা কোনো বড় জাহাজ দেখলেই তো পারতাম। জাহাজই তো দেখছেন। মিনস্কির মুখে অদ্ভুত একটু হাসি। জাহাজ দেখছি? ঠাট্টা বুঝতে পারলাম না। মিখাইলের গলা এতক্ষণে প্রথম শোনা গেল। সে গলার স্বর যেন অন্যরকম। ঠাট্টা নয়, সত্যি এটা জাহাজ। এমন জাহাজ এ পর্যন্ত কেউ কল্পনাও করেনি। জ্বলন্ত দৃষ্টিতে তার দিকে চেয়ে মিনস্কি আবার বললেন, কিন্তু ঠাট্টার বদলে একটু ঠাট্টা করলেই বা দোষ কি? গুপ্তচর মিচেল যে আমার শিষ্য মিখাইল হয়ে উঠেছে, এটা একটু বেয়ারা ঠাট্টা বলেই তো আমার মনে হয়। অবাক হয়ে আমি যা বলতে যাচ্ছিলাম তাতে বাধা দিয়ে মিনস্কি বললেন, তুমি শেষে এই নীচ কাজে নামবে আমি ভাবিনি দাস। ব্যাকুলভাবে এবার জানালাম, বিশ্বাস করুন ডক্টর মিনস্কি, আমি এসবের কিছুই জানি না। মিখাইলকে সত্যি আপনার শিষ্য ভেবে ওর কথায় বিশ্বাস করেছিলাম। ছদ্মবেশী মিচেল এবার নির্লজ্জভাবে হেসে উঠে বললে, তোমার মতো আহাম্মককে তা না বিশ্বাস করাতে পারলে এখানে আসবার প্লেন, নামবার প্যারাশুট জোগাড় হতো কি করে? আমার কার্যোদ্ধার যে নইলে হতোই না। কার্যোদ্ধার সত্যি হয়েছে ভাবছো? মিনস্কি বজ্রস্বরে বলে উঠলেন, আমাদের পুলিশ এতই কাঁচা মনে করো? তোমরা এখানে রওনা হওয়ার সঙ্গে সঙ্গেই তারা সব কথা আমায় বেতারে জানিয়ে দিয়েছে। আমার সাহায্য করবার প্রহরীরাও তারা পাঠাচ্ছিল। আমি বারণ করে দিয়েছি। বারণ করে ভালো করেননি ডক্টর মিনস্কি। মিচেলের আসল চরিত্র তার গলার স্বরে এবার বোঝা গেল।
কি পরীক্ষা আপনি এখানে করছেন এখনো জানতে পারিনি, কিন্তু এখানকার যা কিছু দরকারি জিনিস সব সমেত আপনাকেও এখান থেকে পাচার করবার ব্যবস্থা করতেই আমি এসেছি। আমার নির্দেশ পেয়ে আমাদের দুটি প্লেন শীঘ্রই এখানে নামবে। অবিচলিতভাবে মিনস্কি একটু হেসে বললেন, কিন্তু নেমে কিছুই পাবে কি? হ্যাঁ, পাবে। মিচেল দাঁত খিচিয়ে উঠল। কোনো চালাকি যাতে তার আগে আপনি না করতে পারেন সেই জন্যে আপনাকে একটু বাঁধব। এই শুটকো কালা আদমিটা অবশ্য ধাতব্যই নয়। যেমন চেহারা তেমনি মত্ত হাতির মতোই পদভরে ঘর কাঁপিয়ে মিচেল এবার এগিয়ে এলো। পর মুহূর্তে দেখা গেল ঘরের এক কোণে একটা সোফার উপর ডিগবাজি খেয়ে পড়ে সে কাতরাচ্ছে। জামাটা যেটুকু লাট হয়েছিল ঠিক করে বললাম, আর কিছু দরকার হবে ডক্টর মিনস্কি? ধন্যবাদ দাস, ধন্যবাদ। আর কিছু দরকার নেই। তুমি না সাহায্য করলে অবশ্য কিছু ক্ষতি হতো না। আমি তৈরি ছিলাম। কাতরাতে কাতরাতেও মিচেল গর্জে উঠল। তৈরি থাকা বার করে দিচ্ছি। আমাদের লোকেরা এখানে নামলো বলে, এই এলো বলে তারা। তার আগে তোমাকে যে অনেক নামতে হবে। বলে মিনস্কি আমার দিকে ফিরলেন। শোনো দাস, বিজ্ঞানের এক আশ্চর্য পরীক্ষা এবার আমি করতে যাচ্ছি। পরীক্ষায় বাঁচবো কি মরবো আমি জানি না, তাই শয়তানকেই শুধু আমার সঙ্গী করতে চায়। তুমি ইচ্ছে করলে এখন চলে যেতে পারো। এত বড় সৌভাগ্য শুধু ওই শয়তানি পাবে? আমি কি অপরাধ করলাম? এসে আমার পিঠ চাপড়ে মিনস্কি বললেন, এই জবাবই তুমি দেবে জানতাম। যাও যাও, ওই সোফাটায় আরাম করে বসো গিয়ে। যাও যাও। সবাই বসতে না বসতে মিনস্কি দেওয়ালের একটা বোতাম টিপলেন। সঙ্গে সঙ্গে মেঝের একটা জায়গা ফাঁক হয়ে যেন ভোজবাজিতে অদ্ভুত একটা যন্ত্র বেরিয়ে এলো। সে যন্ত্রের একটা হাতলে টেনে ধরতেই কি যে হলো কিছুই আর জানতে পারলাম না। জ্ঞান যখন হলো তখন দেখি ঠিক সেই ঘরের সেই সোফাতেই বসে আছি। মিচেল তখনও অসাড় হয়ে তার জায়গায় পড়ে আছে। আর মিনস্কি ঘরের একদিকে কাঁচের জানলার ধারে দাঁড়িয়ে বাইরে কি দেখছেন। তার কাছে ছুটে গিয়ে বললাম, কি হলো বলুন তো? কি দেখছেন আপনি? নিজেই দেখো না, দেখো দেখো। বলেই তিনি হাসলেন। দেখে সত্যি স্তম্ভিত হয়ে গেলাম। মেরুর তুষার ঢাকা তুন্দ্রার বদলে টকটকে লাল বালির মরুভূমি। এ কি সাহারা নাকি? সবিস্ময়ে বলে ফেললাম। মিনস্কি এবার সশব্দে হেসে উঠে বললেন, না 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 না, তার চেয়ে আরো একটু দূর। এ হলো মঙ্গল গ্রহের লাল বালির মরুভূমি। মঙ্গল গ্রহকে যার জন্য লাল দেখায়। মঙ্গল গ্রহ? আমার না মিনস্কি কার মাথা খারাপ হয়েছে তখন ভাবছি, কিন্তু তুষার ঢাকা তুন্দ্রার বদলে লাল মরুভূমি তো সত্যি দেখতে পাচ্ছি। পৃথিবীর কোনো মরুভূমির সঙ্গে তার মিলও নেই। আমায় আবার সোফায় নিয়ে এসে বসিয়ে মিনস্কি বললেন, বসো বসো। সত্যি মঙ্গল গ্রহে আমরা নেমেছি। আমার পরীক্ষা সফল হয়েছে। আমার বিমূঢ়তায় একটু হেসে তিনি আবার বললেন, মঙ্গল গ্রহ এবার পৃথিবীর কত কাছে এসেছে খবরের কাগজে তা বোধহয় পড়েছ। পৃথিবী থেকে তার দূরত্ব এখন 4,03,00,000 মাইলের কাছাকাছি। কিন্তু এত কাছে এলেও আমরা হাওয়াই যন্ত্রে দিয়ে ঘন্টায় 4,000 মাইল ছুটেও মাস দেড়েকের আগে আমরা পৌঁছাতে পারতাম না। সেই জায়গায় প্রায় চক্ষের নিমেষে আমরা এসেছি বলা যায়। কিন্তু এলাম কি করে?
আমি আগের মতোই বিমূঢ়। এসেছি এই ফুটো দিয়ে গোলে। আমার বিস্ময় বিস্ফারিত চোখের দিকে চেয়ে তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, সত্যি ফুটো, সত্যি ফুটো। মহাশূন্যে ফোর্থ ডাইমেনশন নামে চতুর্থ মাপের ফুটো। লম্বা চওড়া উঁচু এই 3 মাপ দিয়ে সৃষ্টি সব কিছু আমরা দেখতে জানি। গণিত বিজ্ঞান এছাড়াও আরও মাপের সন্ধান পেয়েছে, কিন্তু তা কাজে লাগাতে কেউ পারেনি এ পর্যন্ত। আমার এই পরীক্ষায় প্রথম সেই চতুর্থ মাপের জগৎ মানুষের আয়ত্তে এলো। ব্যাপারটা তোমায় আর একটু ভালো করে বোঝায়। খুব লম্বা একটা চিমটে মনে করো। একদিকের ডগা থেকে আরেক দিকের ডগায় পৌঁছাতে হলে একটা পিঁপড়েকে সমস্ত চিমটেটা মারিয়ে যেতে হবে। তাকে হাঁটতে হবে ধরো 3 গজ। কিন্তু চিমটের একটা ফলা থেকে আরেকটা ফলা মাত্র 1 ইঞ্চি দূরে যদি থাকে, আর ওপরের ফলা থেকে নিচের ফলা যাবার একটা ফুটো যদি পিঁপড়েটা পায়, তাহলে 1 ইঞ্চি নেমেই 3 গজ হাঁটার কাজ তার সারা হয়ে যাবে। লম্বা চওড়া উঁচু এই 3 মাপের জগতে যা অনেক দূর, চতুর্থ মাপ দিয়ে সেখানে অতি সহজে পৌঁছাবার এমন অনেক ফুটো মহাশূন্যে আছে। তেমন একটা ফুটোই আমি খুঁজে পেয়েছি। এবার উৎসাহে উঠে দাঁড়িয়ে বললাম, মঙ্গল গ্রহটা তাহলে তো ঘুরে দেখতে হয়। হেসে আমায় নিরস্ত করে মিনস্কি বললেন, না 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 না, এবার সেই জন্যে তৈরি হয়ে আসিনি। তাছাড়া এই ফুটো থাকতে থাকতে পৃথিবীতে ফিরে যেতে হবে, অন্তত ওই শয়তানি মিচেলটার জ্ঞান হবার আগে। মিচেলের জ্ঞান পৃথিবীতে ফিরেই হয়েছিল, তখন তার হাতে হাত করা। প্লেনে করে মিনস্কিকে চুরি করতে যারা নেমেছিল তাদের অবস্থাও তথৈবচ। ঘনাদার কথা শেষ হতে না হতেই শিবু বলে উঠল, এই বছর তো জুন জুলাই এর মাঝামাঝি মঙ্গল গ্রহ পৃথিবীর অত্যন্ত কাছে এসেছিল শুনেছি, কিন্তু সশরীরে তখন আপনি এই মেশেই ছিলেন মনে হচ্ছে। কোনো উত্তর না দিয়ে শিশিরের হাত থেকে সিগারেটের টিনটা অন্য মনস্কভাবে তুলে দিয়ে ঘনাদা ঘর থেকে বেরিয়ে গেলেন। এখানেই সমাপ্ত প্রেমেন্দু মিত্রের রচিত ঘনাদা সমগ্র থেকে আজকের গল্প ফুটো। গল্প শুনতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।